কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ওয়েবসাইটের লিস্ট আপলোড করা হলো এবং আবার কিছুক্ষণের মধ্যে সেই লিস্ট উদযাপন নেওয়া হলো। কেন করা হচ্ছে কোনো রকম কোনো কারণ জানা যায়? দেখুন, প্রথমত যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে যদি কথা দিয়ে থাকে যে আজকে লিস্ট জারি করা হবে, তাহলে এসএসসির উচিত সেই লিস্টকে জারি করা। এবার লিস্ট জারি করার পর যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে নেওয়া, এর অর্থ এই লিস্টে এমন কিছু নাম থেকে গেছে যে নামগুলো বাইরে আসা হয়তো উচিত নয়। আমার কাছে যা খবর, এমনিতেই এই লিস্ট অনেক কেটে ছেটে বুঝে, যাতে নাক কাটাতে না যায়, বিভিন্ন নাম যেন না আসে, অনেক ছোট করে তৈরি করা হয়েছে। তারপরেও যদি দু চারটে নাম এরকম চলে এসে থাকে এবং নামের সাথে অন্য কোনো মানে ডিটেলস দেওয়া হচ্ছে না, বাড়ি কোথায়, কোন জেলার তারা পরীক্ষার্থী, যাতে করে কেউ খুঁজে পেতে না পারে, মিডিয়া যেন জানতে না পারে, অন্যান্য যারা যোগ্য তারা যেন জানতে না পারেন যে তারা কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন, কোথা থেকে কোন জেলার তারা বাসিন্দা, সমস্ত তথ্যকে লুকোনোর একটা চেষ্টা, অদম্য চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এসএসসি বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের সাথে লুকোচুরি খেলছে, এই ধাপ্পা দেবে চেষ্টা করছে। হাইরাইজগুলোতে যেন বুথ না হয়। আমরা দেখেছি যে এর আগের নির্বাচনে নিউ টাউনে বিশেষত হাইরাইজগুলোতে ধমক দিয়ে সেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। এটা কি সেই তারই একটা পার্ট? দেখুন, তৃণমূল কংগ্রেস জানে যে এই হাই রাইজে সাধারণত যারা বাস করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নেন না, তারা অর্থনৈতিকভাবে সবল, এবং তারা জানে যে যেহেতু পড়াশুনো জানা লোক, তারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো কিভাবে ডেভেলপমেন্টের, ভারতের যে ডেভেলপমেন্টের যাত্রা চলছে, বিকাশের যে যাত্রা চলছে, সেই যাত্রার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাই তেনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। গতবারও এই সুযোগ ছিল যে প্রত্যেকটি আবাসনে যেখানে 1000-1200-র উপর ভোট, সেখানে কি করে বুথ হতে পারত, কিন্তু বহু জায়গায় আমাদের কাছে খবর আসে যে সেই বিল্ডিং কমিটি অর্থাৎ আবাসনে যারা হর্তাকর্তা, তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে ভয় দেখিয়ে মানা করা হয় যে তারা যেন কোনো রকম রিকুইজিশন না দেয় বুথ তৈরি করার। এখনো সেই চেষ্টাই চলছে, যেন তেন প্রকারেণ যারা শিক্ষিত মানুষ, যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর খুব একটা নির্ভর করে না, তারা যেন ভোট দিতে না পারে, এই চেষ্টা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। কমে গিয়েছে, শিক্ষক পিছু ছাত্র পিছু শিক্ষকের হার কম, পশ্চিমবঙ্গের একটা বেহাল দশা উঠে আসছে। সব ক্ষেত্রেই তো বেহাল দশা। শিক্ষা তো সমাজ বা যে শাসন ব্যবস্থা তার বাইরের কিছু হতে পারে না। শিক্ষাও তাই হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা অভিভাবকদের দিন দিন ইন্টারেস্ট কমছে, কারণ তারা জানে যে আগে আমরা জানতাম যে আমরা যদি মাস্টার ডিগ্রি করি, বিএড করি, করার পর এসএসসি দিলে পরে চাকরি হতো। এখন জানে সবাই যে চাকরি হবে না। চাকরি হতে গেলে আপনার পড়াশোনা করলেও হবে, না করলেও হবে, তৃণমূল নেতাকে ধরতে হবে, 15 লাখ টাকা দিতে হবে। তো স্বাভাবিকভাবে পড়াশোনার প্রতি আগ্রহ কমবে, এবং সেটি কোনো সরকারি রিপোর্ট নয়। গত বছরও কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায়, চ্যানেলে আপনারাই দেখিয়েছেন যে কলকাতার স্বনামধন্য কলেজ, যে কলেজে আগে ফর্ম পেতে গেলে সকাল থেকে বাবা মারা, গার্জেনরা ছাত্রদেরকে নিয়ে লাইন দিতে হতো, সেই সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভালো ভালো কলেজে বিভিন্ন অনার্সের সিট খালি গেছে। এটা মানে আনপ্রেসিডেন্টেড, আগে কোনোদিনও হয়নি। তার মানে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন কেওড়া তলার দিকে যাচ্ছে। শুধু তাই নয়, এবার যারা নিট এবং জেইতে ভালো র্যাঙ্ক করেছে তারা কেউ পশ্চিমবঙ্গে থাকছে না, তারা বাইরে চলে যাচ্ছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কেওড়াতলায় পাঠিয়ে দিয়েছে। আপনি কেন্দ্র হিসেবে সারা দেশে আপনি যাচ্ছেন, সারা দেশে বিভিন্ন রাজ্যের শিক্ষার পরিকাঠামো আপনি দেখছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বড় ফারাকটা আপনার কোথায় চোখে পড়ে অন্য রাজ্য থেকে? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়। স্কুলগুলোতে যে পরিমাণ বিল্ডিংগুলোর যদি অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্কুলে
অবাক হব না আমি যদি আগামী দিনে কোনো স্কুলে বা স্কুলের ছাদ ভেঙে বাচ্চারা যদি আহত হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, আমি অন্তত পক্ষে অবাক হব না। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই। মাঝে একবার পেপারে বেরিয়েছিল, পত্রপত্রিকায় বেরিয়েছিল, চক ডাস্টার কেনার টাকা পর্যন্ত স্কুলগুলোতে দেওয়া হয়। স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। বাংলাতেও এসআইআর হওয়ার যে প্রস্তুতি হচ্ছে, নির্বাচন কমিশন গতকাল মিটিং করেছে, কিন্তু বাংলায় সব জায়গায় এসআইআর ঠিকভাবে করা যাবে কিনা সেটা একটা প্রশ্ন নিয়ে অনেকেই তুলছেন। এবং এসআইআর করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগে থেকেই হুমকি দিয়েছে যে একজনেরও নাম বাদ দেওয়া যাবে না। দেখুন, যারা ভারতবর্ষের ভোটার নয়, আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেই অ্যাক্ট বলছে তারা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে ভোট দিতে পারে না। তো সামনে বিধানসভা নির্বাচন আসছে, স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে। তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য প্রচুর এরকম নাম ঢুকিয়েছে ভোটার লিস্টে, সে যাদের নাম ঢুকিয়েছে তাদের নাম বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। এবং আমরা আশা করব যে নির্বাচন কমিশন এসআইআরকে ফলপ্রসূ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। প্রয়োজনে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বিএলওদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমার তো মনে হয় নির্বাচন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনীকে ডাকা এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেকে সঠিকভাবে যেন এসআইআর হয়। মৃত ভোটার, শিফটেড ভোটার, তাদের নাম যেন বাদ যায়, ডুপ্লিকেট এন্ট্রি সেটি যেন এক জায়গাতেই হয়। এই সিম্পল ব্যাপার আমরা চাইছি। এবং যারা ভারতীয় নাগরিক তারা ভারতে ভোট দেবেন, এটাই তো চাহিদা আমাদের, আর তো আলাদা কিছু চাইছি না আমরা।